নমস্কার, আমি আদিত্য ঘোষ। আমি একজন এনআইএসএম সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট। আপনাদের সবাইকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা ওভারঅল মার্কেট নিয়ে একটু আলোচনা করব এবং তার সাথে এমন কিছু স্টক নিয়ে আলোচনা করব যারা লাস্ট কোয়ার্টারে বেশ ভালো রেজাল্ট পোস্ট করেছে এবং তার সাথে সাথে তারা টেকনিক্যাল চার্টে কেমন পজিশনে দাঁড়িয়ে রয়েছে সেটাও আমরা দেখব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা ওভারঅল মার্কেট এবং নিফটি নিয়ে আলোচনা করব। ডেলি টাইম ফ্রেমে আপনি যদি নিফটির চার্টটি দেখেন তাহলে এই উইকের আগের উইকে নিফটিতে একটা ফল আসলেও সেখান থেকে কিন্তু নিফটি অনেকটাই রিকভারি করে এখন তার অল টাইম হাই লেভেলেই ট্রেড করছে। এই ফলের পেছনে কিন্তু প্রধান কারণ ছিল ইসরায়েল এবং ইরানের যুদ্ধের পরিস্থিতি। সেখান থেকে এখন যুদ্ধের পরিস্থিতি কিন্তু অনেকটাই স্থির হয়ে গেছে এবং নিফটিতেও আমরা একটা সেখান থেকে বাউন্স ব্যাক দেখতে পাচ্ছি। এবার যদি আমরা নিফটির উইকলি টাইম ফ্রেমটা লক্ষ্য করি, আমরা দেখবো নিফটি কিন্তু একটা ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে ওপরের দিকে এগিয়ে চলেছে এবং এই মুহূর্তে এই 22,600 লেভেলে একটা রেজিস্ট্যান্স ফেস করছে। আজকে আপনাদের জন্য একটা কোশ্চেন থাকছে, সবাই অবশ্যই বলবেন যে নিফটিতে লাস্ট উইক যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটা কি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটির কি নাম। এবার যদি আমরা নিফটির ভ্যালুয়েশনের দিকটা খেয়াল করি তাহলে আমরা দেখব এখন নিফটির পি চলছে 22, যেটা কিন্তু কিছুদিন আগে অর্থাৎ এপ্রিলের 10 তারিখে 23.32 ছিল। সেখান থেকে কিন্তু নিফটির পি অর্থাৎ ভ্যালুয়েশন অনেকটাই কমেছে এবং আমরা যদি অ্যাভারেজ 1 ইয়ার পি দেখি তাহলে 1 ইয়ার অ্যাভারেজ পি ছিল 24.24। সেখান থেকে কিন্তু এখন নিফটির পি নিচেই রয়েছে এবং আপনি যদি এর পি কমার কারণ অর্থাৎ ইপিএসটি চেক করেন তাহলে আমরা দেখতে পাবো মার্চের পর থেকে কিন্তু যেহেতু কোয়ার্টার 4 এর রেজাল্ট পোস্ট করা শুরু করেছে নিফটির বড় বড় কোম্পানিগুলি যেরকম টিসিএস, রিলায়েন্স এবং এইচডিএফসি, তাদের সকলেরই কিন্তু প্রফিট বেড়েছে। সেই কারণে নিফটির ইপিএসও কিন্তু মার্চের পর থেকে অনেকটাই গ্রো করেছে। তবে এখনো কিন্তু নিফটির অনেক কোম্পানির রেজাল্ট পোস্ট করা বাকি রয়েছে। আমাদের খেয়াল রাখতে হবে যে নিফটির ইপিএস এখান থেকে আরো বৃদ্ধি পায় না এখান থেকে আরো কমে যায়। তো চলুন এবার কিছু স্টকের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমেই আমরা যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এইচডিএফসি এএমসি। এএমসি মানে আমরা সকলেই জানি এটা হলো এইচডিএফসি যে মিউচুয়াল ফান্ড ডিভিশনটা রয়েছে সেটাই এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো চলুন প্রথমেই আমরা দেখে নিই কোম্পানিটি লাস্ট কোয়ার্টারে কেমন রেজাল্ট পোস্ট করেছে। তো আপনি যদি কোম্পানিটির সেলস দেখেন এটা কিন্তু হাইয়েস্ট এভার সেলস এবং প্রফিটের ক্ষেত্রেও কিন্তু তাই, অর্থাৎ কোম্পানিটি লাস্ট কোয়ার্টারে হাইয়েস্ট এভার প্রফিট এবং হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেট করেছে। এছাড়াও আমরা যদি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনটা খেয়াল করি আমরা দেখতে পাবো কোম্পানি কিন্তু তাদের অপারেটিং প্রফিট মার্জিন ক্রমশ বৃদ্ধি করে চলেছে এবং এটা কিন্তু একটা যথেষ্ট হেলদি মার্জিন। এছাড়াও আপনারা যদি এর ইয়ারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটি দেখেন তাহলে দেখতে পাবেন মার্চ 2024-এ কোম্পানিটি হাইয়েস্ট এভার সেলস এবং হাইয়েস্ট এভার প্রফিট পোস্ট করেছে এবং আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিটটা খেয়াল করি তাহলে দেখতে পাবো কোম্পানিটি কিন্তু একদমই ডেট ফ্রি এবং এর সাথে সাথে কোম্পানি কিন্তু তার রিজার্ভস কনস্ট্যান্ট বাড়িয়ে চলেছে। এছাড়াও এর সাথে সাথে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো লাস্ট কিছু কোয়ার্টারে কিন্তু কোম্পানির পাবলিক হোল্ডিং অনেকটাই কমেছে, যেটা কিন্তু একটা পজিটিভ সাইন হিসাবে ধরা হয় এবং আপনি যদি এফআইআই হোল্ডিংটা দেখেন এটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। তো এটা তো গেল ফান্ডামেন্টাল পার্ট। এবার চলুন দেখা যাক টেকনিক্যাল চার্টে স্টকটি কেমন জায়গাতে রয়েছে। এবার যদি আমরা এইচডিএফসি এএমসির টেকনিক্যাল চার্টটা দেখি তাহলে আমরা খেয়াল করব স্টকটি কিন্তু কনস্ট্যান্ট 50 এর উপর ট্রেড করে চলেছে এবং নতুন হায়ার হাই তৈরি করে চলেছে এবং বর্তমানে আমরা যদি দেখি কোম্পানিটি তার 50 এর লেভেলে এবং প্রিভিয়াস সাপোর্ট লেভেলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং তার সাথে সাথে কোম্পানিটি একটা চার্ট প্যাটার্নও তৈরি করেছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কি প্যাটার্ন তৈরি করেছে কোম্পানিটি এবং আপনাদেরকে এটা বলি যে এটা একটা বুলিশ চার্ট প্যাটার্ন এবং কোম্পানি যদি এই রেজিস্ট্যান্স জোনটি ব্রেক করে সাস্টেন করে তাহলে এখান থেকে একটা ভালো আপ মুভও আমরা আশা করতে পারি। তবে এটাকে একদমই স্টক রেকমেন্ডেশন বলে মনে করবেন না, আমরা আমাদের অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার আগে আপনাদের ফার্দার স্টাডি করে তবেই সিদ্ধান্ত নেবেন। আজকের দ্বিতীয় স্টক হলো শ্রীরাম ফাইন্যান্স। প্রথমেই আমরা যদি এর কোয়ার্টারলি রেজাল্টটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো কোম্পানিটি কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট পোস্ট করেছে। আপনি যদি এর প্রফিটটা দেখেন সেটা কিন্তু ইয়ার অন ইয়ারেও অনেকটা গ্রো করেছে এবং কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারেও অনেকটা গ্রো করেছে। এছাড়াও আপনি যদি ইয়ারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটিও দেখেন সেখানেও কিন্তু কোম্পানিটি তার প্রফিট অনেকটাই ইনক্রিজ করেছে এবং আপনি যদি লাস্ট 3 ইয়ার্সের এর কম্পাউন্ড সেলস গ্রোথ এবং কম্পাউন্ড প্রফিট গ্রোথ দেখেন তাহলে এটা কিন্তু বেশ ভালো এবং এর সাথে আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার খেয়াল করি তাহলে আমরা দেখব ডিসেম্বর 22-এ কোম্পানিতে পাবলিক শেয়ার হোল্ডিং ছিল প্রায় 18%, সেখান থেকে এখন কমে মাত্র 5%-এ দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি কোম্পানিতে কিন্তু এফআইআই এবং ডিআইআই তাদের
স্টেক ক্রমশ বাড়িয়ে চলেছে, যেটা কিন্তু একটা পজিটিভ সাইন। আর একটা জিনিস আমরা দেখবো, কোম্পানির ভ্যালুয়েশন অনুযায়ী কোম্পানিটি এখন কেমন জায়গাতে রয়েছে। অর্থাৎ আমরা যদি পি চার্টটা খেয়াল করি তাহলে আমরা দেখবো 5 ইয়ারেও কোম্পানি তার মিডিয়ান পি থেকে কিছুটা উপরেই ট্রেড করছে, এবং আমরা যদি 1 ইয়ারের পি চার্টটা দেখি তাহলে আমরা দেখবো 1 ইয়ারে এই কোম্পানির মিডিয়ান পি হলো 11.1 এবং এই কোম্পানিটি এই মুহূর্তে 12.8 পি তে ট্রেড করছে। অর্থাৎ খুব একটা তার মিডিয়ান পি থেকে উপরে ট্রেড করছে সেটা কিন্তু বলা চলে না। এছাড়াও আমরা যদি এর লাস্ট কিছুদিনের ভলিউমটা খেয়াল করি তাহলে কিন্তু এখানে বেশ বড় বড় কিছু ভলিউম এসছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বিগ ইনভেস্টররা হয়তো এই স্টকটাতে ইন্টারেস্ট দেখাচ্ছে। তো চলুন এবার এই টেকনিক্যাল চার্টটায় যাওয়া যাক। টেকনিক্যাল চার্টে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি লাস্ট 3 মাস ধরে একটা জোনের ভেতরে ট্রেড করে আপসাইড ব্রেকআউট দিয়েছিল, কিন্তু সেখান থেকে আবার কিছুটা ফল করে তার 50 এর কাছাকাছি সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এবং লাস্ট দিনের ক্যান্ডেলটা আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন প্রথমের দিকে কিছুটা সেলিং প্রেসার আসলেও লাস্টে কিন্তু স্টকটি সেখান থেকে অনেকটা রিকভারি করে ওপরের দিকেই ক্লোজিং দিয়েছে। আমাদের পরবর্তী স্টক হলো অ্যাক্সিস ব্যাংক। আমরা রিসেন্টলি একটা নিউজ দেখেছি যে অ্যাক্সিস ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংককে ছাড়িয়ে এখন মার্কেট ক্যাপের দিক থেকে ভারতের 4th লার্জেস্ট ব্যাংক, এবং এই নিউজটা আমরা গতকালই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আলোচনা করেছিলাম। আপনি চাইলে এটা গিয়ে পড়ে দেখতে পারেন, এবং এখনো আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন করতে পারবেন। কিছু গুরুত্বপূর্ণ নিউজ ছাড়াও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ মার্কেট অবজারভেশন, কিছু নলেজেবল জিনিসপত্র এবং কখনো কখনো কোনো সেক্টরের উপরে অবজারভেশন পোস্ট করে থাকি। যেমন লাস্ট উইক আমরা আমাদের টেলিগ্রামে দীপক নাইট্রেটকে নিয়ে আলোচনা করেছিলাম, এবং এই স্টকটি কিন্তু লাস্ট দিন প্রায় একদিনেই 5% মুভ দিয়েছে, এবং আমরা আমাদের একটি ইউটিউব ভিডিওতেও এই কেমিক্যাল সেক্টরটাকে নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখান থেকে কিন্তু সব স্টকগুলি বেশ একটা ভালো আপ মুভ দেখাচ্ছে। তাই আপনারা যদি এখনো ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই একবার ভিডিওটি দেখে নেবেন এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক অ্যাক্সিস ব্যাংকের ফান্ডামেন্টালটা কেমন রয়েছে। আমরা যদি প্রথমেই এর কোয়ার্টারলি রেজাল্টটা চেক করি তাহলে আমরা দেখতে পাবো কোম্পানিটি লাস্ট কোয়ার্টারে হাইয়েস্ট এভার রেভিনিউ এবং হাইয়েস্ট এভার প্রফিট জেনারেট করেছে, এবং এর সাথে আমরা যদি এই কোম্পানির পি চার্টটা দেখি তাহলে আমরা দেখতে পাবো কোম্পানি কিন্তু 5 ইয়ার, 3 ইয়ার্স এবং 1 ইয়ার টাইম ফ্রেমে তার মিডিয়ান পির থেকে নিচে ট্রেড করছে। এখানে কিন্তু কোম্পানিটা অনেকটাই নিচে ছিল এবং লাস্ট দিন একটা ভালো আপমুভ করে কোম্পানিটি এখন 13.2 পি তে ট্রেড করছে। এর সাথে আপনি যদি এর মিডিয়ান পি তুলনা করেন তাহলে কিন্তু স্টকটি এখনো তার মিডিয়ান পি থেকে নিচে ট্রেড করছে। এর সাথে সাথে আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো কোম্পানি কিন্তু এফআইআই এবং ডিআই এর একটা বড় স্টেক হোল্ড করছে, এবং এর সাথে সাথে আপনারা যদি দেখেন পাবলিক হোল্ডিং কিন্তু ক্রমশ ক্রমে এসছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন বলা যেতে পারে। তো যাই হোক, এর থেকে বেশি ডিটেলসে আর ফান্ডামেন্টাল কিছু আলোচনা করছি না, কারণ ভিডিওটি এমনি অনেক বড় হয়ে যাবে। চলুন এক ঝলক টেকনিক্যাল চার্টটা দেখে নেওয়া যাক। টেকনিক্যাল চার্টে আমরা যদি দেখি স্টকটি কিন্তু তার 200 EM এর কাছাকাছি থেকে একটা সাপোর্ট নিয়ে আপমুভ দেখিয়েছিল, এবং এই রেজাল্টটি পোস্ট করার পর স্টকটি একদিনে প্রায় 6% আপমুভ দেখিয়েছে, এবং তার পরের ট্রেডিং সেশনেও কোম্পানিটি কিন্তু নিজেকে আপার লেভেলেই হোল্ড করে রেখেছে। এবং আমরা যদি এখানে একটা রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি এই 1440 থেকে 1450 বলা যেতে পারে। অর্থাৎ স্টকটি যদি এখানে কিছুটা টাইম স্পেন্ড করে একটা আপসাইড ব্রেকআউট দেয় আমরা এখান থেকে একটা আপ মুভ আশা করতে পারি। তবে অবশ্যই আজকের আলোচিত যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার আগে আপনারা আপনাদের নিজস্ব রিসার্চ বা নিজস্ব ফার্দার স্টাডি করে তবেই সিদ্ধান্ত নেবেন। এতক্ষণ ধরে আমরা তিনটেই ফাইন্যান্স সেক্টরের স্টক নিয়ে আলোচনা করলাম। তো চলুন এবার অন্য সেক্টর থেকে একটি স্টক নিয়ে আলোচনা করা যাক। আমাদের আজকের পরবর্তী স্টক হলো এলকন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এই স্টকটিকে নিয়ে আমরা কিন্তু এর আগেও আমাদের দিওয়ালি ভিডিওতে আলোচনা করেছিলাম, যেটা প্রায় 5 মাস আগে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছিল, এবং তখন এই স্টকটির প্রাইস ছিল 905 টাকা। আপনি যদি এই কোম্পানিটির ডিটেলসে ফান্ডামেন্টাল স্টাডি দেখতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। এবং আমরা যদি সেই লেভেল থেকে ক্যালকুলেট করে দেখি স্টকটি কিন্তু ইতিমধ্যেই প্রায় 35%-এরও বেশি আপ মুভ দেখিয়েছে। তো চলুন একবার সংক্ষেপে আলোচনা করা যাক কোম্পানিটি এই মুহূর্তে কেমন পরিস্থিতিতে রয়েছে। তো সবার প্রথমেই আমরা কোয়ার্টারলি রেজাল্টটা দেখবো। তো আমরা যদি দেখি বাকি কোম্পানিগুলোর মতো এই কোম্পানিটিও কিন্তু এই কোয়ার্টারে তার হাইয়েস্ট এভার রেভিনিউ এবং হাইয়েস্ট এভার প্রফিট জেনারেট করেছে, এবং কোম্পানিটি কিন্তু প্রথমবারের জন্য সিঙ্গেল কোয়ার্টারে 100 কোটি টাকারও বেশি প্রফিট পোস্ট করেছে। এবং আমরা যদি কোম্পানিটির অপারেটিং প্রফিট মার্জিনটা দেখি তাহলে আমরা দেখব কোম্পানিটি কিন্তু একটা হেলদি মার্জিন সাস্টেন করছে। এবং এর সাথে আপনি যদি কোম্পানিটির ব্যালেন্স শিটটা খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন কোম্পানির রিজার্ভস কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে, এবং অপরদিকে বরোয়িংস কিন্তু ক্রমশ কমে চলেছে। অর্থাৎ কোম্পানিটি কিন্তু ডেট ফ্রি হওয়ার দিকেই এগোচ্ছে। এবং এর সাথে সাথে আপনি যদি কোম্পানিটির ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি দেখেন কোম্পানি কিন্তু
পজিটিভ ক্যাশ ফ্লো পোস্ট করে চলেছে এবং ক্রমশ সেটা বৃদ্ধিও করে চলেছে। ছোট কোম্পানির ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম যেটা হয় যে কোম্পানিটি প্রফিট পোস্ট করলেও সেটাকে ক্যাশে কনভার্ট করতে পারে না। এক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। এছাড়াও আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো এই কোম্পানির ক্ষেত্রেও কিন্তু পাবলিক হোল্ডিং ক্রমশ ডিক্রিজ হয়েছে এবং এফআইআই কিন্তু ক্রমশ তাদের স্টেক বাড়িয়ে চলেছে। তো কিভাবে আমরা এই ধরনের কোম্পানিগুলোকে শর্টলিস্ট করি এবং কিভাবে সেগুলোর উপর ফার্দার স্টাডি করি সেগুলো জানতে এবং স্টক মার্কেট এবং ট্রেডিং সম্পর্কে আরো বিশদে জানতে আমাদের ওয়েবসাইটে একবার ভিজিট করতে পারেন। এখানে আমাদের অনেক কোর্স রয়েছে যেগুলো আপনার বিভিন্ন সেগমেন্টে আলাদা আলাদা করে আমরা ডিটেলসে লার্নিং প্রদান করি। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমি ভিডিওতে কিছু কোশ্চেন করেছি সেগুলোর উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন।